আল মাহমুদ ছিলেন মিরবাগে বাসা ছিল। আল মাহমুদের মা আসলেন, বাসায় ছিলেন, কিন্তু কোনো এক কারণে তিনি একটু নিচে নেমেছেন। নিচে নেমে তিনি কিন্তু তার বাসা হারিয়ে ফেলেছিলেন আল মাহমুদের। তিনি আল মাহমুদের বাসা না খুঁজে তিনি তার গ্রামের বাসা খুঁজছেন, গ্রামের পুকুরের ঘাট কিংবা মোল্লাবাড়ি কোন দিকে, এইসব প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। এবং এই জিজ্ঞেস করতে করতে তিনি কিছু একবার এক দোকানে, একবার আরেক দোকানে, একবার একজনকে, আরেকবার আরেকজনকে, ঠিক এরকম। তবে তিনি দূরে সরেননি। এটি তো আর আমি দেখিনি, কিন্তু আমি আল মাহমুদ ভাইয়ের কাছে এই গল্পটি শুনেছি। মাহমুদ ভাই বললেন যে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ মানুষ যখন বয়স বেড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষের স্মৃতি স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়। আবার পরিচিত বিষয়গুলো অনেক সময় থাকে না। ভাইয়ের একটা কবিতার কথা মনে পড়ছে আমার এই মুহূর্তে, যে প্রকৃতির সমস্ত সবুজ বেটে মেখে নিলাম আমাদের পতাকায়, অতঃপর রক্তিম একটি সূর্য উড়িয়ে নাম লিখিয়ে দিলাম বাংলাদেশ। তো রক্তিম সূর্য যেহেতু বাংলাদেশ উড়িয়ে, বাংলাদেশ নতুন করে উড়িয়ে দিয়েছে আমাদের ছাত্র জনতারা ৩৬ জুলাইয়ে, এবং অনেক কবিদের ভূমিকাও এখানে খুব উল্লেখযোগ্যভাবে ছিল। আমরা যদি নজরুলের কথা বলি বা আল মাহমুদ, সেই সঙ্গে ফররুকের পংক্তিও এসছে এখানে। তো আমাদের যারা জাতীয় জাগরণের কবি যারা আছেন, আমি যদি বলি আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন, শামসুর রহমান, সেই সঙ্গে ফররুক আহমদ, সৈয়দ আলী হাসান, এই কবি আসাদ চৌধুরী, এনাদের অনেকের সঙ্গেই আপনার ব্যক্তিগত হৃদ্যতা ছিল। তা এই সিনিয়র কবি যারা আমাদের প্রধান কবি, তাদের বিশেষ কোন স্মৃতিগুলো আপনার বেশি মনে পড়ে? একসাথে বিরাট প্রশ্ন আসলে। আমাদের যে কবিদের নাম উত্থাপন করেছ, সেটা হলো আল মাহমুদ, সৈয়দ আলী হাসান, আব্দুল মান্নান সৈয়দ কিংবা ফজল শাহাবুদ্দিন। এদের জীবনের সাথে আসলে আমরা কিভাবে জানি মিশে গেছিলাম একরকম। সাহিত্য আড্ডায়, আসরে, তাদের বাসায়, কিংবা কোনো একটা চায়ের দোকানে, কোনো একটা হোটেলে, কিংবা কোনো বাগানে অথবা পার্কে, নানাভাবে, নানা আঙ্গিকে, নানা সময়ে আমরা একসাথে হয়েছি, একসাথে কথা বলেছি, আড্ডা দিয়েছি, আনুষ্ঠানিকভাবে কবিতা পড়েছি। হ্যাঁ, তো এখন প্রত্যেকের সাথে এত বেশি স্মৃতি জড়ানো, আলাদা আলাদা করে বলতে গেলে তো দীর্ঘ সময় যাবে। কিন্তু কমন যদি আমি বলি, এদের কি বৈশিষ্ট্যের কথা আমি বলি, যে প্রত্যেকটি বড় কবি যারা ফজল শাহাবুদ্দিন কিংবা সৈয়দ আলী হাসান বা আল মাহমুদ, আসাদ চৌধুরী, এদেরকে আমি অসম্ভব উদারতার মধ্যে পেয়েছি। তারা ব্যক্তিগতভাবে অসম্ভব উদার ছিলেন এবং প্রত্যেকেই একটা নিজের মধ্যে একটা শিশুকে লালন করতেন। তারা শৈশবের মতো বা শিশুর মতো সরল ছিলেন এবং ভিতর থেকে এক ধরনের অন্তর দিয়ে ভালোবাসার যে বিষয়টি, আমরা যে বয়সে কম ছিলাম, ছোট ছিলাম, এটি বুঝতেই দিতেন না আমাদেরকে। এটি একটি অদ্ভুত মনে হতো। এবং সেটা আল মাহমুদের ক্ষেত্রে আল মাহমুদ বন্ধু পরিচয় দিতেন। একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাকির আবু জাফর আমার বন্ধু, লিখেছেনও। ফজল শাহাবুদ্দিন ঠিক বন্ধু পরিচয় দিতেন না, তিনি বলতেন ও আমার সতীর্থ। এই যে সতীর্থ কথাটাও এতটাই আন্তরিক, এতটা কাছের, মানে সহযাত্রী, একসাথে চলা মানুষ। আসাদ চৌধুরীর বিষয়টাও ঠিক এরকমই। তিনি যেভাবে হৃদয় দিয়ে গ্রহণ করতেন, এবং আবিদ আজমও এটার সাক্ষী। নিশ্চয়ই আমিও, আমারও মানে বিশেষ করে আল মাহমুদ ভাই এবং আসাদ চৌধুরী সহ ফজল ভাই, অনেক কবিদের সঙ্গে আপনার মাধ্যমেই তাদের সাথে আমার নিবিড়ভাবে মেশার সুযোগ হয়েছে। হ্যাঁ, সেই নিবিড়তার দেখলেই যে একটা হইচই করে ওঠা, একটা চোখ কথা বলতো, মুখ কথা বলতো, কণ্ঠ কথা বলতো, আরে কি খবর, কবি এসেছো, কিংবা আরে আবিদ আজম এসেছো, এই যে এটা ড্রেসটা, এটি একটি প্রাণের সাথে প্রাণকে মিশিয়ে যাওয়ার কাজ করেছে। তো শামসুর রহমান এদের মধ্যে একটু অপেক্ষাকৃত কম কথা বলতেন।
তো তিনি মুচকি হাসতেন, কিন্তু তার মধ্যে সারল্যটা অসম্ভব ধরনের ছিল, অসম্ভব শিশুসুলভ আচরণ ছিল, কথা ছিল, কাজ ছিল। তো সব কিছু মিলে স্মৃতির যে বিষয়গুলো, এগুলো তো আসলে আলাদা আলাদা বই লিখতে হবে, এবং আল মাহমুদ নিয়ে লিখেছি, যেহেতু যেমন দেখেছি তাকে, আপনার বইটা আমি পড়েছি। হ্যাঁ, এই হলো বিষয়। ভাইয়া, বিশেষ করে তো আল মাহমুদের সঙ্গে আপনার দীর্ঘ একটা সতীর্থ হিসেবে বা আপনাকে বন্ধু হিসেবে উল্লেখ করেছে। আমিও সেই বিষয়গুলোর সঙ্গে সাক্ষী, যেহেতু আমি আল মাহমুদের ডিকটেশন করার সুযোগ পেয়েছিলাম, দীর্ঘ সময়ে তার পাশে সংস্পর্শে থাকার সুযোগ হয়েছে। আপনাকে ডেডিকেশন করে কবিতাও লিখেছেন, এবং আপনি যে বইটা লিখেছেন আল মাহমুদ ভাইয়ের একটা বিকল্প জীবনী যেটাকে বলা যায়, সেখানে আপনি আল মাহমুদ ভাইয়ের মায়ের কথা উল্লেখ করেছেন, যে আল মাহমুদ ভাইয়ের মা ঢাকায় একবার এসে তিনি তার গ্রামের সেই নদীর ঘাট বা পুকুরের ঘাট খুঁজছিলেন। এই স্মৃতিটা যদি বলতেন, আসলে বিষয়টা কি হয়েছিল? আপনি তো সেই আল মাহমুদের সেই বাসাতেও গিয়েছেন 20 থেকে 30 বছর আগে। মায়ের সঙ্গে কি হয়েছিল আল মাহমুদের? তখন আল মাহমুদ ছিলেন মিরবাগে, বাসা ছিল মগবাজার মধুবাগ মিরবাগে, এবং আল মাহমুদের মা আসলেন, বাসায় ছিলেন, কিন্তু কোনো এক কারণে তিনি একটু নিচে নেমেছেন। নিচে নেমে তিনি কিন্তু তার বাসা হারিয়ে ফেলেছিলেন আল মাহমুদের। তিনি আল মাহমুদের বাসা না খুঁজে তিনি তার গ্রামের বাসা খুঁজছেন, গ্রামের পুকুরের ঘাট কিংবা মোল্লাবাড়ি কোন দিকে, এইসব প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। এবং এই জিজ্ঞেস করতে করতে তিনি কিছু একবার এক দোকানে, আরেকবার আরেক দোকানে, একবার একজনকে, আরেকবার আরেকজনকে, ঠিক এরকম। তবে তিনি দূরে সরেননি। এটি তো আর আমি দেখিনি, কিন্তু আমি আল মাহমুদ ভাইয়ের কাছে এই গল্পটি শুনেছি। মাহমুদ ভাই বললেন যে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ মানুষ যখন বয়স বেড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষের স্মৃতি স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়, আবার পরিচিত বিষয়গুলো অনেক সময় থাকে না। তো মাহমুদ ভাইয়ের আম্মাও এমন একটা বয়সে পৌঁছে গেছিলেন তখন, যে তার স্বাভাবিকতা ছিল না। তো স্বাভাবিকতা যখন থাকে না, তখন এই ধরনের মুরব্বীরা তার যে ভিটে বাড়ি, যেখানে সে শৈশব কৈশোর কাটায়, যেখানে সে বেড়ে উঠেছে, সেই জিনিসগুলো তার কাছে ফিরে আসে অটোমেটিক্যালি। এবং তখনকার সময়ের যে মানুষগুলো তার চারপাশে, তার বাড়িতে, তার গ্রামে বা পাশের বাড়ির, এদের বিষয়গুলো চলে আসে। আল মাহমুদের মায়েরও ঠিক এই বিষয়গুলো ঘটেছিল। তিনি ঢাকায় বসে ব্রাহ্মণবাড়িয়ার সেই মোল্লাবাড়ি খুঁজছেন, মোল্লাবাড়ি পুকুর ঘাট, পুকুর খুঁজছেন, এবং সেখানকার পরিচিত লোকদের জিনিসটা খুঁজছেন। পরে আল মাহমুদেরই আরেক আত্মীয় যখন বাসায় আসছেন, সে চিনতেন, তিনি দেখলেন যে তিনি নিচে এইসব প্রশ্ন করছেন, লোকজনকে জিজ্ঞেস করছেন, তখন তাকে বাসায় নিয়ে আসা হলো। এই ছিল ঘটনাটা। এবং আল মাহমুদ ভাইয়ের কবিতায় কিন্তু মায়ের কথা বারবার এসেছে। কবিতা তো কৈশোরের স্মৃতি, মক্তবের চুল খোলা আয়েশা আক্তার, কবিতা এমন, এখানেও মায়ের কথা আছে। এখানে মানে কবিতাটা এরকম যে, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, এই যে তুমি যেটা বললা দ্বিতীয় বাক্যে, ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘেরা রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। এখানেও মা এসেছে। আবার কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল, আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। এই অসাধারণ যে এই যে আত্মার সাথে একটা বন্ধন, বা মাটির ঘ্রাণ, সবুজের ঘ্রাণ, মা বাবা ভাই বোন, নিম পাতা, নিম ডাল, পাখি, সব কিছুকে মিলিয়ে একটি কবিতার মধ্যে আস্ত বাংলাদেশ জেগে আছে। ঠিক এটাকেই তিনি বলছেন এটি কবিতা। এইভাবে মায়ের বিষয়গুলো তিনি এনেছেন, এবং মা সম্পর্কে তার অসম্ভব শ্রদ্ধাবোধ ছিল। তিনি বলতেন যে আমার মা ছিল রাজকীয় পরিবারের মেয়ের মতো, তার অসম্ভব গায়ের রং ছিল সুন্দর, কিন্তু আমার বাবা ওই অর্থে বেশি সুন্দর ছিলেন না। তা আমার মা আমার বাবাকে যেইভাবে গ্রহণ করেছেন,
ঠিক আমার বাবা আমার মা থেকে কখনো আলাদা হওয়ার চিন্তা করেননি, বরং মা যা বলেছে তাই করেছেন বাবা। এটা হলো বন্ধনের একটি গাঢ় বন্ধনের একটি রূপ, একটি আলাদা চেহারা। এই হলো বিষয়। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।